পারিবারিক কবরস্থানে দাফন সাংবাদিক তুহিনের যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণই কাল হয়েছে বলছে পুলিশ। এখনো গ্রেফতার হয়নি তুহিনের হত্যাকারীরা। আতঙ্কিত এলাকাবাসী, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সাংবাদিক সুরক্ষায় আইনের তাগিদ। এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া, বললেন আলী রিয়াজ। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে আগামী সপ্তাহে তৃতীয় দফার আলোচনা। নির্বাচনী ট্রেনে দেশ, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের। কলকাতার পার্টি অফিস খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম। আসছেন নেতাকর্মীরাও, হচ্ছে বৈঠক। বিবিসি বাংলার প্রতিবেদন। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়ার কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। মূল পর্বে খেলার প্রত্যয় আফইদাদের। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তুহিনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে শত শত মানুষ ভিড় জমায় তাকে এক নজর দেখতে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শুক্রবার বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। তুহিন ঠিকই ফিরেছেন, তবে নিথর দেহে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে মারধর করছে এমন ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। তুহিনের ২ ছেলে সন্তান রয়েছে। তার এমন বিদায় মেনে নিতে পারছেন না স্বজন, পরিবারের সদস্য ও সহকর্মীরা। সাংবাদিকতা করতে যায়, যদি নির্মমভাবে হত্যা হয়, তাদের ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ আছে, এদের কি হবে? গাজীপুরের কাছে প্রায় ১০-১২ বছর হয়ে গেছে। এখানে ওষুধের দোকানদারি করতো, ব্যবসা করতো। তারপরে একটা ওষুধ কোম্পানি চাকরি করতো, মানে ফাঁকে ফাঁকে সাংবাদিক কাজও করতো। দুধ ছাড়া ওই ভিডিও কর্মায় দেওয়া তাকে নির্মমভাবে হত্যা করতো। বাদ মাগরিব ভাটিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুহিনের দাফন সম্পন্ন হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম ও অপর একজন বাদী হয়ে বাসন থানায় ২টি মামলা দায়ের করেছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদাবাজির সংবাদ প্রচারের জন্য নয়, নারী ঘটিত ঘটনার জেরে যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণই কাল হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বেরিয়ে আসে হত্যা রহস্য। এই ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে পুলিশ। আপনপুর রিপোর্ট। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। ঘটনার পরই ছড়িয়ে পড়ে চাঁদাবাজি নিয়ে লাইভ সংবাদ প্রকাশের জেরে ঘটেছে এই হত্যাকাণ্ড। তবে সময় বাড়তেই বেরিয়ে আসে হত্যার আসল কারণ। এক নারীকে নিয়ে দুই পক্ষের বিরোধের ভিডিও ধারণের জন্যই নির্মম হত্যার ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বেরিয়ে আসে হত্যা রহস্য। পুলিশ বলছে চাঁদাবাজি কিংবা ছিনতাই নয়। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দিনা এলাকায় এক নারীর পক্ষ নিয়ে কয়েকজন সন্ত্রাসী বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক তুহিন। টের পেয়ে তুহিনকে পাকড়াও করে ধারণ করা ভিডিও মুছে ফেলতে হুমকি দেন সন্ত্রাসীরা। অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় তুহিনের উপর। এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে। এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে
মেরে ফেলে। জানা গেছে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। যে নারীটির সঙ্গে বাদশা মিয়ার বিবাদ হয় সে নারী মানুষের সঙ্গে কৌশলের সম্পর্ক তৈরি করে ফাঁদ পেতে সন্ত্রাসীদের মাধ্যমে সব লুটে নেয়। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে পুলিশ। আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে নারীর মাধ্যমে ঘটনার সূত্রপাত সে নারীকে খুঁজছে পুলিশ। আপন অপু, দেশ টিভি, ঢাকা। রহস্যের জন্ম দিচ্ছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা। এখনো গ্রেফতার হয়নি হত্যাকারীরা। খুনিদের ভয়ে মুখ খুলছে না অনেকেই। আতঙ্কিত এলাকাবাসী খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সিসিটিভি ফুটেজ শনাক্ত হওয়া নারীকে পাওয়া গেলেই এই হত্যার জট খুলবে বলছে পুলিশ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। এই কান্না সহকর্মী হারানোর বেদনা। একসঙ্গে ছিল 2 বন্ধু। কিছু দুর্বৃত্তের হাতে সাংবাদিক তুহিন নির্মমভাবে খুন হওয়ার বর্ণনা উঠে আসছে বন্ধু শামীমের কণ্ঠে। তুহিন আমার সাথে, তুহিন আমি ওরা যখন অস্ত্র বাড়ি করছে আমি দৌড়ছি এইদিকে, ও দৌড়ছে এইদিকে। তখন আমি দৌড় দিয়ে অনেক দূরে গেছি, কি না কি হয়ে গেল হঠাৎ করে। তৎনগত আমি পরে ব্রিজের নিচে যাই দেখি যে এদিকে তুহিন ভিডিও করার কারণে পরে দোকানে ফেলাইয়া ঘুমাইতেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সে ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপরও নেমে আসে সন্ত্রাসীদের নির্মমতা। হত্যা করা হয় নৃশংসভাবে। প্রকাশ্যে কুপিয়ে হত্যার এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সেই নিরাপদে না, আমরা সাধারণ জনগণ কিভাবে নিরাপদে থাকবো? চলাফেরা আমাদের জন্য আসলে রিস্কি ব্যাপার হয়ে গেছে, কারণ রাস্তাঘাটে চলাফেরা আসলে কঠিন একটা দায় হয়ে গেছে। রাস্তায় বের হলে আমরা ভয় পাই। এখন এটি যদি ন্যায় বিচার হয়, আসামি গ্রেপ্তার হয়, তাহলে আমরা খুশি। শুক্রবার সকালে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক তুহিনের বড় ভাই। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ জানায়, সিসি ফুটেজ শনাক্ত হওয়া ওই নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন করা যাবে ঘটনার রহস্য। ঘটনাটি পরিকল্পিত কিনা সে বিষয়েও অনুসন্ধান চলছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে জুমার নামাজ শেষে গাজীপুর চৌরাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত হয় নিহত আসাদুজ্জামান তুহিনের নামাজের জানাজা। এতে অংশ নেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। সেই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল গাজীপুর প্রেস ক্লাব। শুক্রবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সহকর্মীরা করেন মানববন্ধন। দুপুরে ঢাকায় মানববন্ধন করেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গত 1 বছর ধরে 400-র উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। ঠিক এরকম প্রতিনিয়ত চলছে। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে? এই রাষ্ট্র কতটুকু করেছে? গ্রেফতার করা হয়নি কেন? তাহলে প্রশাসন কি করে? বিকেলে টাঙ্গাইলে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিষয়টা দুঃখজনক হলেও সত্য। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। দিনাজপুরে হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
যে বেসিক্যালি আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আপনার প্রকৃত সাংবাদিক যারা সত্যিকার সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরঙ্গ বাজার মোড়ের স্টেশন রোড এলাকার হওয়া কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি জানান। আমরা চাই যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে আইনের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, সাংবাদিকদের মিথ্যা মামলা এসব বন্ধ করতে হবে। আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়, এই রাষ্ট্র যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে বলো যে সাংবাদিকতার দরকার নাই, সবাইকে হত্যা করে ফেলা হোক। নিহত তুহিনের নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায়ও মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে তৃতীয় ধাপের আলোচনা হবে। এ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াও নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই প্রেস কনফারেন্সে এর অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। শুরুতে কমিশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। জানান কয়েকদিনের মধ্যেই খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হবে তৃতীয় ধাপের আলোচনা। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া 18টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং 12টি আংশিকভাবে বাস্তবায়ন করেছে সরকার, জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন, সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 12 দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টি নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। মত বিনিময়কালে তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার পরই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। বিএনপি বলছে, জোটের কথা এই মুহূর্তে না ভাবলেও যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে নির্বাচন করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আর যুগপৎ আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে যেভাবে একত্রে ছিল, নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটবে না। আর জামায়াত এর মধ্যে 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে জনবান্ধব ও মেধাবীদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল 1 বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি। জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি। সেই সার্বভৌম হাউজে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন, এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে তাদের 300 আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। তবে জোটের বিষয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশকে কলঙ্কিত করে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। শুক্রবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ 2025 আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গদি টিকিয়ে রাখতেই বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী লীগ। এই জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজের গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাই রাজনৈতিক মুখরা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল করতে পারে। এদিন সকালে অন্য একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, পিআর পদ্ধতি নয়, বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বর্তমান প্রজন্ম এরই মধ্যে ৭১কে অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লিখেন, ২৪ হলো ৭১-এরই ধারাবাহিকতা। ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায় বিচার, তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, ২৪ থেকে ছিল একটি নতুন সূচনা এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা, যে সংস্কৃতি এই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে। এ সময় রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক করতে মুজিববাদ ও অন্য সব স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
যারা 24-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধকে মেলানোর চেষ্টা করছে তারা বিভক্তির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গেল 1 বছরে কোনো গায়েবী কিংবা মিথ্যা মামলা হয়নি এবং কেউ গুমের শিকার হয়নি। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা বর্তমান সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্টে। 24, 71, 52 হাঁটতে দেব না কখনো শিরোনামে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠান। এতে শিল্পী সমাজ ও সংস্কৃতি কর্মীরা 24-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে বসানো হয়েছে তারা তা সঠিকভাবে পালন করছে না। ফ্যাসিস্ট ছাড়া এদেশের সমস্ত জনগণ তাদেরকে অকল্পভাবে সমর্থন দিয়ে গেছে এবং এখনো দিচ্ছে, কিন্তু তারা সংস্কারের কিছুই করতে পারে না। সরকারের যে দায়িত্ব তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত, না হলে আমরা তাদেরকে বিচারের কাঠগড়াই দেখতে চাই। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে আমরা সেই চিকিৎসা ঠিকমতো পাচ্ছি না এবং এই চিকিৎসার জন্য আমাদেরকে অনেক ঘোরানো হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যারা 24 এবং 71 মেলানোর চেষ্টা করছে তারা বিভক্তির চেষ্টা করছে। আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছেন 71 না 24। এই বিতর্ক অনাহুত, এই বিতর্ক বিভাজনের। অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ গেল 1 বছরে একটি মিথ্যা ও গায়েবী মামলা দেয়নি। গেল 1 বছরে দেশে কোনো মানুষ গুম হয়নি বলেও জানান তিনি। বাংলাদেশের পুলিশ গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি। বন্ধুরা আমার, গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। অনুষ্ঠানের শেষ পর্বে লাল জুলাইয়ের কবিতা আবৃত্তি করেন দেশের বিশিষ্ট ও উদীয়মান আবৃত্তি শিল্পীরা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক হস্তক্ষেপে গেল 1.5 দশকে ভঙ্গুর অবস্থায় ছিল জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তৈরি হয়েছিল জবাবদিহিতাবিহীন দুর্নীতিগ্রস্ত প্রশাসন। তা উত্তরণে সেবা প্রত্যাশীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার পাশাপাশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাহস ও সততা বাড়ানোর আহ্বান জানান সাবেক ও বর্তমান সচিবরা। শুক্রবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক এই সেমিনার। এতে অংশ নিয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ করে বলেন, বিগত দিনে জনবিচ্ছিন্ন হয়ে কাজ করেছে প্রশাসনের কর্মকর্তারা। ভুল শুধরে সামনের দিনে জনবান্ধব কাজ করার আহ্বান জানান তারা। আমাদের আশা যে আপনারা কোন রাজনৈতিক দলের হয়ে আমাদের জন্য কাজ করবেন না। আনাসটা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছিল সেই স্বপ্নটাকে বৃথা হতে যেতে দিয়েন না। আমাদের এই নতুন বাংলাদেশে এরকম আর কোন আমলা তৈরি হোক যাদের মাধ্যমে এরকম স্বৈরাচার কেউ আবার তৈরি হবে। বিগত দিনের কর্মকাণ্ডে আত্মসমালোচনা করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে গেল 1.5 দশকে ভঙ্গুর অবস্থায় ছিল জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমাদের কর্মকাণ্ডে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। মানুষের যে আকাঙ্ক্ষা সেটি হয়তো আমরা ঠিকভাবে অনুধাবন করতে পারি। আপনি চুপে চুপে নিজের পরিচয় গোপন করে এসিডেন্ট অফিসে যাবেন, তহসিল অফিসে যাবেন, কিরকম আচরণ করে দেখবেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাহস ও সততা বাড়ানোর পাশাপাশি দলবাজি ও দুর্নীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানান সাবেক ও বর্তমান সচিবরা। আপনাদের কাছে আমার 2টা অনুরোধ। একটা হলো সাহসী হন, 2 নম্বর হলো আপনাদের মধ্যে সততা, আমি প্রশ্ন করব না, সততা যা আছে আরো বাড়ানোর চেষ্টা করি। আপনারা যদি এইবার যদি নির্বাচনে কোনো আপনারা যদি পক্ষপাতিত্ব করেন আপনাদের কোনো রেহাই নেই। আত্মবিশ্লেষণের জায়গা থেকে একটা পথ তৈরির কাজ করে, এটা করার সুযোগ আছে প্রশাসন সার্ভিসে। সেমিনারে যোগ দিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ধরুন আমি আমার মুন্সি বাহাদুরের কথা শুনলাম, এখন কথা না শুনলে
আমাদেরকে প্রোটেকশন দরকার। এই প্রোটেকশনটা কোথেকে আসবে? সেমিনারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে সেটিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়ে প্রশাসনে নতুন রূপ দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। শুক্রবার সকাল 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া 12তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। বঙ্গোপসাগরে চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে 8 জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গেলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় নৌযানটি ডুবে যায়। নৌযানে থাকা 19 জেলের মধ্যে অদূরে থাকা একটি নৌকা 11 জনকে জীবিত উদ্ধার করলেও এখনো পাওয়া যায়নি 8 জনকে। এদের মধ্যে আবুল বাশার, জামাল উদ্দিন, ফারুক ও ইদ্রিস নামে 4 জনের পরিচয় পাওয়া গেছে। কোস্টগার্ড পূর্ব জোন জানায়, খবর পেয়ে শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে সাগরের তল্লাশি চালানো হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কলকাতায় নেতাকর্মীদের সাক্ষাৎ সভা পরিচালনার জন্য একটি ভবনের 8 তলায় দলীয় অফিস খুলেছে আওয়ামী লীগ। এটি সাধারণ বাণিজ্যিক অফিসের মতো দেখালেও এখানে নিয়মিত বৈঠক করেন দলের নেতাকর্মীরা। তবে এই অফিসের বাইরে বা ভেতরে নেই দলীয় কোনো সাইনবোর্ড বা নেতাদের ছবি। শুক্রবার এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কলকাতার বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রীরা। কলকাতার এক বাণিজ্যিক ভবনে নেতাকর্মীদের সাক্ষাৎ সভা পরিচালনার জন্য অঘোষিত পার্টি অফিস নিয়েছেন তারা। সেখানে যাতায়াত করতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। শুক্রবার এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে কয়েক মাস ধরে যাতায়াত করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা। সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তথ্যসূত্র বলছে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের কয়েক মাস পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক এবং দলীয় দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকের জন্য রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করতে হতো। সে কারণেই একটি নির্দিষ্ট পার্টি অফিস দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের পার্টি অফিসটিতে 500 বা 600 স্কয়ার ফুটের মতো জায়গা রয়েছে। তবে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি আওয়ামী লীগেরই অফিস, কারণ সেখানে নেই কোনো সাইনবোর্ড কিংবা দলীয় নেতাকর্মীর ছবি। কলকাতায় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বিবিসিকে বলেন, দলের কোনো নেতার ছবি, সাইনবোর্ড কোনো কিছুই সচেতনভাবে রাখা হয়নি। ওই অফিসের পরিচিতি গোপন রাখতেই এমন উদ্যোগ বলেও জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের উপর 50% শুল্ক আরোপের পর আমদানিকৃত পণ্যের অর্ডার স্থগিত করেছে অ্যামাজন, ওয়ালমার্টের মতো একাধিক খ্যাতনামা মার্কিন প্রতিষ্ঠান। ভারতীয় রপ্তানিকারকদের পণ্যের উপর যাবতীয় খরচ চাপিয়ে দিয়েছে মার্কিন ক্রেতারা। এতে বিশাল অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছে নয়াদিল্লি। আরবিদ আফসারের রিপোর্ট। ভারতের উপর মার্কিন শুল্ক 25 থেকে 50-এ বৃদ্ধি করায় সম্পর্কের পারদ তলানিতে ঠেকেছে ওয়াশিংটন নয়াদিল্লির। ডোনাল্ড ট্রাম্প শুল্কহার দ্বিগুণের ঘোষণার পরপরই ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের অর্ডার স্থগিত করেছে অ্যামাজন, ওয়ালমার্ট, গ্যাপের মতো বাঘা বাঘা মার্কিন প্রতিষ্ঠান। এতে বিশাল অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, অর্ডার স্থগিতের বিষয়ে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি এবং ইমেল পেয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। সেখানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পোশাক এবং টেক্সটাইলের চালান বন্ধ রাখার কথা উল্লেখ করা আছে। এছাড়াও পণ্যের উপর যাবতীয় খরচ রপ্তানিকারকদের উপর চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ক্ষতির পরিমাণ গুনতে হবে ভারতীয় রপ্তানিকারকদের। ওয়েলস্প্যান লিভিং, গোকাল দাস এক্সপোর্টস, ইন্ডোকাউন্টের মতো বড় বড় রপ্তানি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের প্রায় 70% পণ্য রপ্তানি করার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এমন পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে অনেক ভারতীয় ব্যবসায়ীদের। पहले 25 फिर 25, तो ये लेदर इंडस्ट्रीज के लिए बहुत बड़ा नुकसान है और पूरे देश के लिए बहुत बड़ा नुकसान है। सरकार को इस पे बात करना चाहिए। नहीं, बहुत बड़ा जो है आर्थिक नुकसान देश चेस करते थे, लेकिन अभी जो टैरिफ लग रहे हैं, ये 50 जो लग गया और इसके पहले जो था वो मिला के इतना हो गया है कि वो वहीं पे बनाएंगे तो उनको वहीं से उनको सस्ता पड़ेगा, तो यहाँ से वो क्यों खरीदें। আরোপিত 50% শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিসিসিপি নদীর উপরে বার্জি হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনায় পড়ে আকাশে কালো ধোঁয়া উঠছে। বিস্ফোরণের শব্দের পরপরই পুরো এলাকা কেঁপে ওঠে। পাশের রাস্তার গাড়ি থেমে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের আলটন শহরের কাছে মিসিসিপি নদীর উপর বার্জি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে দুজনের। মডেল 369 নামক হেলিকপ্টারটি বৈদ্যুতিক লাইনের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় অংশের নদীপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। গাজা সিটি দখলে নিয়ে 8 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় 10 ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্তে পৌঁছায় তেল আবিব। তবে আইন প্রণেতারা নেতানিয়াহুর উত্থাপিত প্রস্তাবে রাজি হলেও এর বিরোধিতা করেছে আইডিএফ প্রধান। নীরব দাসের রিপোর্ট। 672 দিন ধরে সামরিক আগ্রাসন চালিয়ে গাজা উপত্যকার সব ধরনের অবকাঠামো ধসিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। বাস্তুচ্যুত হয়েছে অন্তত 22 লাখ ফিলিস্তিনি। চলমান পরিস্থিতিতে উত্তরে অবস্থিত গাজা সিটি ও মধ্য গাজার দখল নিতে মরিয়া ইসরায়েল। এ নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভায় 10 ঘণ্টা বৈঠক চলে। আইন প্রণেতাদের সামনে 5 নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নীতিগুলো হলো হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করা, 20 জন জীবিত সহ মোট 50 জিম্মিকে ফিরিয়ে আনা, গাজাকে বেসামরিক অঞ্চলে রূপান্তর করা, উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যতীত বিকল্প হাতে শাসনভার হস্তান্তর করা। প্রস্তাবে বলা হয়, প্রথম ধাপে উত্তরের গাজা শহর ও মধ্য গাজার শরণার্থী শিবির থেকে 8 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে স্থানান্তর করে পুরো অঞ্চলের দখল নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ধাপে গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেবে আইডিএফ। এ সময় হামাসকে নিশ্চিহ্ন করতে চলবে স্থল অভিযান। 4 থেকে 5 মাসেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে দাবি নেতানিয়াহুর। আলোচনা শেষে শুক্রবার প্রস্তাব বাস্তবায়নের পক্ষেই ভোট দেন আইন প্রণেতারা। রবিবারের মধ্যে সরকার সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে অভিযান চালু হবে বলে নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। তবে প্রস্তাবটিকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন বিরোধী শিবিরের আইন প্রণেতারা। এদিকে প্রস্তাবটির বিরোধিতা করে বিকল্প পথ দেখিয়েছেন আইডিএফ প্রধান ইয়াল জামির। তার দাবি, গাজা সিটিতে আটকে রয়েছে ইসরায়েলি জিম্মিরা, সেখানে অভিযান চালালে জিম্মিদের জীবন সংকটে পড়বে। এছাড়া পুরো গাজা দখলে নিতে 2 বছর সময় লাগতে পারে জানিয়ে হামাসকে চুক্তি করতে চাপ প্রয়োগ করার প্রস্তাব রাখেন তিনি। দ্বিমত পোষণ করা ইসরায়েলি সেনাদের অবিচ্ছেদ্য অংশ। আমরা পেশাদারদের মতোই আচরণ করব। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। আইডিএফ প্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অধিকাংশ আইন প্রণেতারা। ইসরায়েলি মন্ত্রী ইতেমার বেন গাভির বলেন, হামাসের সঙ্গে সমঝোতার দরজা বন্ধ হয়ে গেছে, পুরো গাজা উপত্যকা দখলে নেয়ার বিকল্প নেই। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এশিয়া কাপের বাকি এখনো 1 মাসের বেশি সময়, কিন্তু টাইগারদের প্রস্তুতি থেমে নেই একদিনও।
আজ ছিল বিশ্রামের দিন, তবুও মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটারদের ঘাম ছড়াতে। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে টাইগার শিবিরে এখন এমন প্রস্তুতির আবহ। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শুক্রবার দিনটি ছিল জাতীয় দলের বিশ্রামের দিন, কিন্তু ফিটনেস আর স্কিল ট্রেনিং এর তাগিদে ক্রিকেটাররা হাজির মিরপুরের হোম অফ ক্রিকেটে। এশিয়া কাপ শুরুর বাকি এখনো প্রায় 1 মাস, তার আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তাই বিশ্রাম ভুলে মাঠে নামা যেন টাইগারদের কাছে এখন নতুন নিয়ম। 10 আগস্ট ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে হবে বিশেষ রানিং সেশন, যেখানে 1600 মিটার 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারলেই মিলবে 5 নম্বর, আর 6 মিনিটের মধ্যে হলে জায়গা হবে এলিট তালিকায়। আর সেই লক্ষ্যেই শামীম পাটোয়ারি, তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন সবাই ঘাম জড়াচ্ছেন অনুশীলনে। পেসার মুস্তাফিজ, খালেদ, শরীফুলও পিছিয়ে নেই। ফিটনেস ছন্দে ফেরাতে চলছে কঠোর অনুশীলন। আর 12 আগস্ট ছুটি কাটিয়ে ফিরছেন হেড কোচ ফিল সিমন্স। তার হাত ধরেই শুরু হবে পূর্ণাঙ্গ স্কিল ক্যাম্প, যেখানে থাকবেন মনোবিদ ডেভিড স্কটও। এশিয়া কাপের প্রাথমিক 25 সদস্যের দল আগেই ঘোষণা করেছে বিসিবি। এর আগে এ দলের কয়েকজন তরুণও সুযোগ পেয়েছে। ফিটনেস ক্যাম্প চলবে 15 আগস্ট পর্যন্ত। এরপর সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপ। 26 আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। 30 আগস্ট সিলেট সিরিজের প্রথম ম্যাচ। পরের 2টি ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। সিরিজ শেষ করেই উড়াল, গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর কঠোর প্রস্তুতি, এই 3 মন্ত্রে এগোচ্ছে টাইগার শিবির। বিসিবি পরিচালক আকরাম খানের মতো সমর্থক, সাবেকরা বিশ্বাসী এবারের এশিয়া কাপে বাংলাদেশ পারবে শিরোপা জিততে। আলী আক্কাস আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।